হ্যালো বন্ধুরা, আমার নাম জেসমিন আক্তার। আমার বয়স ৩০। আমার স্বামী একজন ব্যবসায়ী। সে মাসে প্রায় ২০ দিনই বাড়িতে থাকে না। আমাদের বাড়ি শহরের পাশেই, তাই এখানে পুরোপুরি গ্রাম না, আবার শহরও না। আমি একজন মহিলা মাদ্রাসার শিক্ষিকা। মাদ্রাসায় আমি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস করাই। তারপরে সারাদিন বাড়িতেই থাকতাম, সেদিনের সেই ঘটনার আগে পর্যন্ত। এখন আমি বলবো আমার জীবনের এই পরিবর্তনের কথা, কিন্তু তার আগে আমার সম্পর্কে কিছু বলে নেই। আমার সামনের সাইজ ৪০। বুঝতেই পারছেন, অনেকটাই বড়। বিয়ের আগে থেকেই আমার অনেক বড় ছিল, আর বিয়ের পর স্বামীর জন্য আরও বড় হয়। আমি বিয়ের আগে থেকেই প্রচণ্ড সুন্দরী, কিন্তু বিয়ের আগে ধার্মিক পরিবারের জন্য কখনো ওই কাজ করতে পারি নাই বা করি নাই। কিন্তু আমার স্বামী বিশ্বাস করতে চায় না যে আমি বিয়ের আগে কোনো ধরনের সম্পর্ক করি নাই। কিন্তু সেই আবার বাসর রাতে আমার শেষ করে দিয়েছে। আমি তাকে সে কথা মনে করিয়ে দিলে সে বলে আমি নাকি বিয়ের পরে সম্পর্ক হতে পারে ভেবে কাউকে দিয়ে না উপরের কাজ করতে দিচ্ছি। এটা নিয়ে শুধুই মজা করি আমরা। আমাদের মাঝে কখনো এটা নিয়ে ঝগড়া হয় নাই। অবশ্য এর কারণ সে নাকি আমাকে পছন্দ করেছিল আমার বর দেখেই। যাক, সে কথা বাদ দিয়ে মূল কথায় ফিরি। বিয়ের পরে ২ বছর পর্যন্ত আমার জীবন ভালোই কাটছিল। তখন আমার স্বামীর ব্যবসা ছোট থাকায় সে সবসময় বাড়িতেই থাকত। আমি বাড়িতে বাড়ির কাজ করতাম আর রাতে স্বামীর মজা পেয়ে ঘুমিয়ে পড়তাম। আমার স্বামী আমাকে বেশ ভালোভাবেই দিত, তাতে আমার ইচ্ছা মিটে যেত। এভাবেই কাটছিল আমাদের সুখের সংসার জীবন। এরপর আমার স্বামীর ব্যবসা বড় হতে শুরু করে, আর সেও বাইরে থাকা শুরু করে। তখন আমি একা একা বোধ করতে শুরু করি। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি মহিলা মাদ্রাসায় শিক্ষিকার চাকরি শুরু করি। তখন আবার আমার জীবনের একঘেয়ে ভাব কেটে যায়। এভাবেই কেটে যায় প্রায় ২ বছর। এখন আমার স্বামী আরও কম বাড়িতে থাকতে শুরু করে ব্যবসায়িক কাজের চাপের কারণে। কিন্তু তা আমি মানিয়ে নিয়েছিলাম ধীরে ধীরে। একদিন আমি শহরে বেড়াতে গেছিলাম আমার বোনের বাসায়। সেখান থেকে ফিরছিলাম। বাস থেকে নেমে প্রায় ৬ কিলোমিটার পথ ভ্যানে করে যেতে হবে। আমি একটা ভ্যানে উঠলাম। কিছু দূর যেতেই বৃষ্টি পড়তে শুরু করে। ভ্যান একটা হোটেলের সামনে ভ্যান নামিয়ে দিল। সে বৃষ্টির মধ্যে যেতে পারবে না। আমি ভাড়া দিয়ে হোটেলের ভিতরে ঢুকে একটা জায়গায় দাঁড়ালাম। দেখলাম অনেক পুরুষ ওখানে দাঁড়িয়ে আছে, যার মধ্যে আমি একাই মহিলা। কিছুক্ষণ পরে হোটেলের একটা ছেলে আমাকে বলল, আপনি এদিকে আসেন, ওখানে রুমে আছে, ওখানে গিয়ে বসেন। আমিও এতগুলো পুরুষের মধ্যে অস্বস্তি বোধ করছিলাম, তাই ওর দেখিয়ে দেওয়া রুমটায় গেলাম। গিয়ে দেখি রুমটা কিছুটা অন্ধকার। আমি সুইচ খুঁজে লাইট অন করি। লাইট অন করতেই দেখি ভিতরে আগে থেকেই একটা লোক বসে আছে। লোকটাকে এর আগে আমি অনেকবার দেখেছি। লোকটার বয়স প্রায় ৪০ হবে। আমার মাদ্রাসায় যাওয়া আসার পথে ওনাকে আমি দেখি প্রায়ই। আমি লোকটাকে দেখে চমকে উঠলাম। লোকটা আমাকে দেখে বলল, আসেন বসেন এখানে, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। তখন লোকটা এসে আমার হাত ধরে টান দিয়ে বলে, বসেন এখানে। আমি হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বললাম, আপনার সাহস কত, আপনি আমার হাত ধরছেন? বলে আমি বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে গেলাম। গিয়ে দেখি দরজা বাইরে থেকে আটকানো। আমি চিৎকার করে দরজা খুলতে বলতে লাগলাম। তখন লোকটা আমার কানের কাছে এসে বলল, কেউ খুলবে না দরজা। আমি ওদের টাকা দিয়ে নিষেধ করেছি দরজা খুলতে। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকালাম। লোকটা তাই দেখে আমার অন্য রকম কিছু করতে লাগল। আমি লোকটাকে একটা কষে চড় দিলাম। বললাম, ছাড়ুন আমাকে, আমি ভদ্র ঘরের স্ত্রী। তখন লোকটা আমাকে ধরে বলল, হ্যাঁ জানি তুই কেমন ভদ্র ঘরের স্ত্রী। কোনো ভদ্র ঘরের স্ত্রীর এত বড় হয় নাকি? আমি বললাম, প্লিজ আমার সাথে এমন করবেন না। আপনি যা ভাবছেন আমি তেমন মহিলা না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তখন লোকটা বলল, হ্যাঁ ছেড়ে দেওয়ার জন্যই তো এতদিন পরে তোরে পাইছি। রোজ তোর দুলুনি দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। আজ তোকে হোটেলে ঢুকতে দেখেই ভাবছি যে আজই সুযোগ তোর মতো মহিলাকে দেওয়ার। লোকটার কথা শুনে আমি অবাক হলাম। আমি তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলাম। তখন লোকটা আমার মুখে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর। আর একবার চিৎকার করলে বাইরে থেকে লোক ডেকে এনে তোকে মারতে দেব। আমি তখন ভয় পেয়ে চিৎকার করা বন্ধ করলাম। তখন লোকটা আমার বোরকার উপর দিয়ে শুরু করল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি আর কোনো বাধা দিলাম না, কেননা এতে হিতে বিপরীত হতে পারে।
এরপর লোকটা আমার বোরকা নামিয়ে ফেলল। আমি চোখ বন্ধ করে রইলাম। লোকটা আমাকে ঝাড়ি দিয়ে চোখ খুলতে বলল। আমি চোখ খুলে দেখলাম লোকটার আঁকাটা। এর মানে লোকটা হিন্দু। আর লোকটার আমার স্বামীর থেকেও অনেক বড়, প্রায় 10 ইঞ্চি লম্বা হবে, আর অনেক মোটা লোকটা। লোকটা আমাকে খেতে বলল। আমি দাঁড়িয়ে রইলাম দেখে লোকটা বলল, দাঁড়া দেখাচ্ছি তোরে মজা। বলে লোকটা আমার সামনে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি খেতে শুরু করলাম। লোকটা তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমি কাকিয়ে উঠছিলাম, কিন্তু এখন আমার ভালো লাগছিল বিশ্বাসটা। কোনো আঁকাটা খাবো ভেবেই অন্যরকম ইচ্ছা হয়ে উঠছিলাম। আর আমি ভাবলাম আমি এটা কোনোভাবেই থামতে পারবো না, এর চেয়ে বিশ্বাসটাকে এনজয় করি। তাই লোকটা যা কিছু করছে আমি আর আপত্তি করলাম না। আমি আমার ইচ্ছায় লোকটাকে উৎসাহ দিতে চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে লোকটা উঠে এদিকে ওদিকে তাকিয়ে আমার বোরকাটা দিয়ে ময়লা পরিষ্কার করল। আমাকে বলল, জীবনে অনেক দিয়েছি, কিন্তু তোমাকে দিয়ে যে মজা পাইছি তা কোথাও পাই নাই। আমি লক্ষ্য করলাম লোকটা এত সময় তুই তুই করে বললেও এখন তুমি করে বলছে। তারপর লোকটা আফসোস করে বলল, তোমার মতো রোজ রোজ যদি দিতে পারতাম। আমি বললাম, রোজ রোজ কেন? আপনার বউ নাই যে আমাকে রোজ রোজ দিবেন? তাহলে তো সে সন্দেহ করবে। লোকটা বলল, না, তার স্ত্রী মারা গেছে অনেক দিন আগে। আমি বললাম, রোজ রোজ না হলেও মাঝে মাঝে তো আমি দিতে পারি। তখন লোকটা বলল, সত্যি তুমি আমাকে মাঝে মাঝে দিবা? আমি বললাম, হ্যাঁ, তবে কেউ যেন জানতে না পারে। লোকটা বলল, কেউ জানবে না। তারপর আমি বললাম, তাহলে আজ উঠি। বলে আমি উঠে দেখলাম আমার সামনে এমনভাবে ছেঁড়া যে ওটা আর পরা যাবে না। লোকটা ওই অবস্থা দেখে বলল, আমি ভীষণভাবে দুঃখিত। তখন বেশি তাড়াহুড়ায় ছিলাম, আর তুমিও কেমন করছিলে তাই রাগে এমনটা করছি। আমি বললাম, দুঃখিত হওয়ার কিছু নাই, এভাবে খেয়ে বেশি মজাদায়ক। কিন্তু এখন আমি বাড়ি যাব কিভাবে? তখন লোকটা বলল, এভাবেই চলে যাও, লোকে দেখুক যে তুমি কি সুন্দর। আমি মুস্কি হেসে বললাম, তাহলে আর বাড়ি যাওয়া লাগবে না, পথেই আমাকে লোকে দিয়ে দিবে। বলে উঠে নামিয়ে ফেললাম। এরপর উপর বোরকা পরে নিলাম। বোরকা পরে দেখি ওটা বিভিন্ন জায়গায় ভিজে আছে, আর ময়লা গন্ধ আসছিল প্রচুর। এরপর বাকিগুলো ব্যাগে ভরতে লাগলাম। তখন লোকটা বলল, ওগুলো নেও কেন? ওগুলো তো আর পরতে পারবে না। আমি বললাম, তাহলে ওগুলো এখানে রেখে যাই, যেন যে কেউ এখানে এসে এগুলো দেখে বুঝে যায় এখানে কি হয়েছে একটু আগে। লোকটা হেসে বলল, না, মানে ওগুলো আমার কাছে দেও, আমি নিয়ে যাই। আমি বললাম, কেন? আপনি এগুলো দিয়ে কি করবেন? লোকটা বলল, এমনি একটা স্মৃতি হিসেবে থাকলো। আমি বললাম, স্মৃতি নাকি অন্য কিছু? লোকটা হেসে বলল, তুমি যা মনে করো। তারপর আমি ওগুলো ওনাকে দিয়ে দিলাম। তারপর লোকটা বলল, আচ্ছা টুপিটাও দাও, ওটার পরে কি করবে? শুধু বোরকা পরেই যাও বাড়ি? আমি একটু হেসে দিয়ে দিলাম। এরপর আসার সময় লোকটা আমার ফোন নম্বর রাখল, আর তারটা আমাকে দিয়ে বলল তার নাম শ্রীবাস, আর আমার নাম জেনে নীল। আমি শুধু বোরকা পরেই বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এখনো অনেক দূরে, কিন্তু আমি হেঁটেই রওনা দিলাম। ভিতরে না থাকার কারণে আমার বিশাল বিশাল প্রচণ্ডভাবে দুলছিল। সত্যি কথা বলতে তখন আমার ব্যাগের ভেতর ওগুলো ছিল, কিন্তু আজকের ঘটনাটা আমার ভেতরে কি যেন করে ফেলেছিল। আমার এভাবেই বাড়ি যেতে ইচ্ছে করছিল, তাই এগুলো না পড়ে এভাবেই রওনা দিলাম। পথে ছোট বড় সবাই আমার দুলুনি দেখছিল হা করে। আমিও বিশ্বাসটা এনজয় করছিলাম। ওদের দেখানোর জন্যই এদিকে ওদিকে দুলাচ্ছিলাম। ওদের কান দেখে আমি মনে মনে হাসছিলাম। বাড়ির কাছাকাছি এসে ব্যাগটাকে সামনে রেখে আস্তে আস্তে হাঁটতে লাগলাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। এভাবেই বাড়ি আসলাম। বাড়ি এসে গোসল করতে গেলাম। আমি গোসল করতে গিয়ে সম্পূর্ণ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আজকের ঘটনাটার কথা। ভাবলাম, কি করলাম আমি আজ? এটা কেউ জানতে পারলে আমার মান সম্মানের সাথে সাথে আমার সংসারটাও ভেঙে যাবে। আমি ভয় পেয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম আর এ পথে যাওয়া যাবে না। আজ যা হয়েছে তা এখানেই শেষ ভেবে আমি গোসল শেষে করলাম। বিকেলে আমার স্বামী বাড়ি আসলো। বলল সে 2 দিন থাকবে। অন্য সময় সে আসলে আমি অনেক খুশি হই, কিন্তু তখন মুখে খুশির ভাব করলেও মনে মনে আমি ভয় পেলাম। এর কারণ স্বামী যদি আজকের ঘটনা কোনোভাবে টের পেয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে স্বামীর সাথে ঘুমাতে গেলাম। স্বামী আমাকে দিতে শুরু করল।
কিন্তু আজ অত বড় খাবার খেয়ে স্বামীর দেওয়া খাবার তেমন মজা পেলাম না। তারপরেও সে যেন মন খারাপ না করে এজন্য আগের মতোই ভাব করলাম। স্বামীর খাওয়ার মধ্যেই ফোন কল আসলো। ফোন হাতে নিয়ে দেখি শ্রীবাস। আমি কেটে দিলাম, এভাবে 2 বার কেটে দিলাম। স্বামী জিজ্ঞেস করল, এত রাতে কে কল দেয়? আমি বললাম, মাদ্রাসার শিক্ষিকা আপা ফোন দিচ্ছে। কোনো জরুরি ব্যাপার মনে হয়। একটু পরে মেসেজ আসলো। দেখি লেখা, কি হলো, কল রিসিভ করে না কেন? আমি ফোনটা বন্ধ করে দিলাম। স্বামীর খাওয়া শেষ হলে পরিষ্কার করে ঘুমিয়ে পড়ল। আমি উঠে বাচ্চা ঘরে গিয়ে ফোন অন করলাম। কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি করব। তারপর অনেক ভেবে শ্রীবাসকে মেসেজ দিলাম। আমি শ্রীবাসকে মেসেজে বলি, কিছু বলবেন? শ্রীবাস বলল, ফোন রিসিভ করছিল না কেন? কি করছিলে তখন? আমি বললাম, স্বামীর খাবার খাইতেছিলাম। শ্রীবাস বলল, তুমি তো তোমার স্বামীর খাবার খেয়ে শান্ত হইছ, এখন আমাকে একটু শান্ত করো। এরপর শ্রীবাস মেসেজ করল না। আমি ভাবলাম হয়তো এখন আর মেসেজ করবে না। আমি বাচ্চাঘর থেকে বের হতে গেলাম, তখন আবার মেসেজ করল। শ্রীবাস বলল, কাল একবার তোমাকে দিতে চাই। আমি বললাম, তা সম্ভব নয়। আমার স্বামী এখন বাড়িতে। ও জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও বাড়ি থেকে যাওয়ার পর চেষ্টা করব। শ্রীবাস বলল, কোনোভাবে ব্যবস্থা করো প্লিজ। তোমাকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। কাল একবার, তারপরে তোমাকে আর জোর করব না। আমার তখন শ্রীবাসের বিশাল আকাটার কথা মনে পড়ে, ভিতরে কেমন জেন করে উঠল। দেখি একটু আগেই স্বামীর খাবার খাওয়া সত্ত্বেও আবারও খেতে ইচ্ছে করছে। আমি শ্রীবাসকে মেসেজে দিয়ে বললাম, আপনাকে সকালে জানাবো, যদি ম্যানেজ করতে পারি। শ্রীবাস বলল, ওকে। তাহলে এখন আমি কিভাবে শান্ত হব? আমি বললাম, কেন? শ্রীবাস বলল, তোমার কথা ভেবে আমার ইচ্ছা হয়েছে। কোনোভাবেই শান্ত হচ্ছে না। আমি বললাম, হা হা, আমি কি করতে পারি? শ্রীবাস বলল, এখন তোমার ওই কিছু ফটো দেও না, দেখিয়ে শান্ত করি। আমি বললাম, দিতে পারি, তবে একটা শর্ত আছে। শ্রীবাস বলল, কি শর্ত বলো? আমি বললাম, আপনাও ফটো দিতে হবে আমাকে। শ্রীবাস বলল, কোনটার? আমি বললাম, ইস নেকা, আপনার ওই ফটো। শ্রীবাস বলল, ওকে আমি দিচ্ছি। একটু পরেই হোয়াটসঅ্যাপে শ্রীবাস তার ওই কিছু ফটো পাঠালো। আমিও বিভিন্ন স্টাইলে আমার ওই কিছু ফটো দিলাম তাকে। আমি ফটোতেই শ্রীবাসের দেখে কেমন জেন হয়ে গেলাম। নিজেকে কন্ট্রোল করতে না পেরে শান্ত হয়ে বাচ্চাঘর থেকে বের হলাম। তারপর স্বামীর পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে স্বামীকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হলাম। বের হয়েই প্রথমে মাদ্রাসার সিনিয়র আপাকে কল দিয়ে বললাম, আমার আজকের জন্য ছুটি লাগবে। কারণ জিজ্ঞেস করতে বললাম, আমার স্বামী অসুস্থ। আর কোনো কথা না বলে আমাকে ছুটি দিয়ে দিল। তারপর শ্রীবাসকে কল করলে ও আমাকে বলল, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে এসে নিয়ে যাব। আমি বললাম, তাতে মানুষের সন্দেহ করতে পারে। এখানে অনেকেই আমার স্বামীকে চেনে। তখন শ্রীবাস আমাকে একটা ঠিকানা দিয়ে বলল, ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। আমি যাওয়ার পরেই দেখি শ্রীবাস এসে গেছে। তারপর আমাকে ওর বাড়িতে নিয়ে আসে। বাড়িটা একটা ফাঁকা জায়গায়, সামনেই একটা বাগান। শ্রীবাস এখানে একাই থাকে। একটা কাজের বুয়া এসে রোজ বাড়ির প্রয়োজনীয় কাজগুলো করে দিয়ে যায়। এজন্য বাড়িটা খুবই পরিষ্কার। কিন্তু আজ ও কাজের বুয়াকে ছুটি দিয়ে দিচ্ছে, আমি আসব বলে। বাড়িতে ঢোকার পরেই আমি বলি, আমাদের কাছে 10:30 পর্যন্ত সময় আছে, এরপরে আমাকে যেতে হবে। শ্রীবাস কিছু না বলে সোজা আমাকে রুমে নিয়ে গেল। তখন 8:30 বাজে। আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল। কাজ শেষ করে আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এবার আমি কেঁদে ফেললাম। বললাম, এখন আমার কি হবে? বাড়িতে না যেতে পারলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। শ্রীবাস আমার ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দিল। তারপরে আমাকে নিয়ে বাচ্চাঘরে গেল। আমি পরিষ্কার করার পরে আবার আমাকে নিয়ে অন্য একটা রুমে শুইয়ে দিয়েই বেরিয়ে গেল। একটু পরে খাবার আর কিছু ঔষধ নিয়ে আসলো। বলল, এগুলো খেয়ে একটু বিশ্রাম নেও, দেখবে ঠিক হয়ে যাবে। আমি খাবার আর ঔষধ খেয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নিতে লাগলাম। কিন্তু বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। আমি তখনও সম্পূর্ণ অবস্থায়। বাড়িতে যাওয়ার জন্য উঠলাম। দেখলাম আমার ব্যথা অনেকটাই কমে গেছে। আমি সবকিছু পরে নিলাম।
শ্রীবাস তখন ঘরে ছিল না। দেখলাম ও বাইরে বসে আছে। ওকে ডেকে বললাম, আমাকে ডাকেন নাই কেন? শ্রীবাস বলল, তুমি অনেক ক্লান্ত ছিলে, এজন্য ঘুমাতে দেখে আর ডাকি নাই। এখন কেমন লাগছে? যেতে পারবে? আমি বললাম, কষ্ট হলেও যেতে হবে, না গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। শ্রীবাস বলল, তাহলে সাবধানে যেজো। শ্রীবাসের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। যদিও ব্যথা তখন অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তারপরেও আমার হাঁটতে কষ্ট হচ্ছিল। আমি একটা ভ্যান ঠিক করে বাড়িতে গেলাম। বাড়িতে আসার পরে স্বামীর সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে মারধর করতে শুরু করে। এরপর সে রাগ করে বাড়ি থেকে চলে যেতে চায়। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে সে চলে যায়। তার ধাক্কা খেয়ে আমি পড়ে যাই। আমার মাথা গিয়ে দেওয়ালে লাগে। আমি তৎক্ষণাৎ বেহুশ হয়ে যাই। যখন হুঁশ ফিরল দেখলাম আমি অন্ধকারে মেঝেতে পড়ে আছি, আর আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি মাথায় হাত দিয়ে দেখলাম সেখানে রক্ত জমে আছে। আমি মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে। সবকিছু মনে করার পরে আমি উঠে আলো জ্বালিয়ে ঘড়িতে দেখি তখন মাঝরাত হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার স্বামী হয়তো যায় নাই। আমার আঘাত লাগা দেখে হয়তো সে সবকিছু ভুলে থেকে গেছে। কিন্তু আমি ভুল ছিলাম। আমার স্বামী আমাকে ওই অবস্থাতে ফেলেই চলে গেছে। তখন তার উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। আমার পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। আমি সুস্থ হলেও আমার মেজাজ প্রচণ্ড খারাপ ছিল। এর কারণ আমার স্বামী চলে যাওয়ার পর সে একবারও আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি। 1 সপ্তাহে আমি শ্রীবাসের কোনো ফোন বা মেসেজে উত্তর দেই নাই। এর কারণ আমি ভেবেছিলাম আমি সবকিছু ভুলে আবার স্বামীর সাথে সংসারে মনোযোগী হব। কিন্তু স্বামীর আমার সঙ্গে কোনো যোগাযোগ করল না। তখন আমার মাথা কাজ করছিল না। আমি ঠিক করলাম আরও একবার শ্রীবাসের কাছে যাব। একদিন দুপুরে আমি শ্রীবাসের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু শ্রীবাসকে কিছুই বললাম না। বাড়িটা আমার চেনা ছিল, তাই সেখানে যেতে কোনো সমস্যা হলো না। আমি বাড়িতে পৌঁছে নক করতেই শ্রীবাস এসে দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখেই সে হতবাক হয়ে গেল। বলল, তুমি কোনো খবর না দিয়ে এই সময়ে? আমি বললাম, কেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বলেন, আমি চলে যাচ্ছি। শ্রীবাস বলল, তোমার জন্য এ বাড়ি সবসময় খোলা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি অবাক হয়েছি তুমি এতদিন কোনো যোগাযোগ না করে আজ হঠাৎ এভাবে চলে আসলে এজন্য। আমি বললাম, আপনাকে অনেক মিস করছিলাম, এজন্য চলে আসলাম। শ্রীবাস তার নিচের দিকে তাকিয়ে বলল, আমাকে নাকি অন্য কাউকে? আমি বললাম, যাহ, অসভ্য। রুমে ঢুকেই ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি দেখলাম রুমে আগে থেকেই 2 জন লোক রয়েছে। আমি শ্রীবাসকে বললাম, আপনি আমাকে আগে বলেন নাই কেন আপনার বাড়িতে মেহমান আছে? আর তাদের সামনে আমাকে আপনি এই অবস্থায় নিয়ে এলেন কেন? বলেই আমি রুম থেকে বের হতে লাগলাম। শ্রীবাস আমাকে ধরে বলল, আরে রেগে যাচ্ছ কেন? এরা আমার বন্ধু হয়। তোমাকে দেখে ভাবলাম সবাই মিলে একটু মজা করি, দেখবে তুমিও মজা পাবে। বলেই শ্রীবাস লোক 2 জনকে ইশারা করল। তারা এসে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলল। আমি বললাম, দেখুন, আমাকে বাড়ি যেতে হবে। তখন ওদের মধ্য থেকে একজন এসে আমার দিয়ে বলল, হ্যাঁ যাবে তো, কিন্তু তার আগে আমাদের একটু দিয়ে যাও। তোমার মতো হিজাবি তো আর রোজ রোজ পাওয়া যায় না। আমি দেখলাম আর কোনো উপায় নাই, তাই বিষয়টা এনজয় করি। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি, চলুন। আমার কথা শুনে শ্রীবাস বলে উঠল, আমি জানতাম তোমার মতো মহিলা রাজি না হয়ে থাকতেই পারে না। ওরা আমাকে কয়েক ঘন্টা যাবৎ আমাকে দিল। এরপর কিছুক্ষণ সবাই এভাবেই বসে রইলাম। একটু পরে ওরা আমাকে জিজ্ঞেস করল, কেমন লাগলো আজ আমার? আমি বললাম, এমন মজা আমি জীবনেও পাই নাই। ধন্যবাদ আপনাদের আমাকে এমন কিছু দেওয়ার জন্য। এরপর আমি শ্রীবাস ছাড়া অন্য 2 জনের নাম জিজ্ঞেস করলাম। ওরা হেসে বলল, দেখো কাণ্ড, এতক্ষণ ধরে ছিলাম অথচ কেউ কারো নাম জানি না। তারপর ওরা ওদের পরিচয় দিল। একজনের নাম মিঠুন, সে একজন বড় ব্যবসায়ী। অন্যজনের নাম রূপম, সে একটা ব্যাংকের ম্যানেজার। তারপর আমি আমার পরিচয় দিলাম। আমার পরিচয় শুনে ওরা অবাক হয়ে গেল। ওরা বলল, সত্যিই তুমি একজন ধার্মিক মহিলা? আমি বললাম, হ্যাঁ, কেন? তখন শ্রীবাস ওদের বললে ওরা বিশ্বাস করল।
আমি বললাম, আমার মাথায় হিজাব দেখেও বুঝতে পারেন নাই? ওরা বলল, আজকাল অনেক মহিলারা হিজাব পরে থাকে। জীবনে অনেক হিজাবী মহিলা দেখেছি, কিন্তু আজ প্রথম কোনো ধার্মিক মহিলা দেখলাম। আমি বললাম, তাহলে তো আমাকে আপনাদের উপহার দেওয়া উচিত। ওরা বলল, কি চাও তুমি বলো, যা চাবে তাই দেব তোমাকে। আমি হেসে বললাম, আমার কোনো উপহার লাগবে না। তাছাড়া এতক্ষণ আপনারা আমাকে যে সময় দিলেন সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। বলে আমি বাড়ি যাওয়ার জন্য উঠলাম। মিথুন আর রূপম বলল, আজ রাত ওখানেই থেকে যেতে। আমি ওদের বললাম, আমার স্বামী বাড়িতে আছে, আমার মাদ্রাসার গুরুত্বপূর্ণ মিটিং আছে বলে এখানে এসেছি। তাতে ওরা রাজি হতে চাইল না। তারপর শ্রীবাস ওদের বোঝালে ওরা রাজি হল। আমি ওদের সত্যি কথাটা বললাম না, কারণ ওরা জানতে পারলে আমাকে কখনোই যেতে দিতে রাজি হতো না। তারপর আমি উঠে বাচ্চাঘরে গিয়ে নিজেকে পরিষ্কার করে বাড়িতে আসতে লাগলাম। আমি যখন রেডি হচ্ছিলাম তখন মিঠুন আমার সামনের দিল। আমিও কোনো আপত্তি করলাম না। আসার সময় ওরা আমার ফোন নম্বর নিয়ে নিল আর আমিও ওদেরটা নিয়ে নিলাম। ওখান থেকে বেরিয়ে রাস্তায় এসে কোনো গাড়ি পেলাম না। একা একা হেঁটে যেতে হবে ভেবে ভয় লাগছিল, কিন্তু কোনো উপায় না দেখে হাঁটতে শুরু করলাম। তখন কিছুটা রাত হলেও জ্যোৎস্নার আলোতে অনেক দূর পর্যন্ত সবকিছুই দেখা যাচ্ছিল। আমি জ্যোৎস্নার আলোতে পথ দেখে হাঁটতেছিলাম, আর আজকের ঘটনার কথা ভেবে নিজেকে ধন্য মনে করছিলাম। ভাবতেছিলাম এখন থেকে এটাই হবে আমার আসল লাইফ। তখন রাস্তায় কোনো মানুষ ছিল না। অনেকটা পথ অতিক্রম করার পর দেখলাম রাস্তার পাশে দুটি লোক বসে কি যেন করছে। আমি তাদের পাশ দিয়ে চলে গেলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখলাম লোক দুটো আমার পিছু পিছু আসছে আর কি যেন বলতেছিল নিজেদের মধ্যে। আমি ওদের কথা শোনার জন্য হাঁটার গতি একটু কমিয়ে দিলাম। তখন ওরা আমার কাছাকাছি চলে আসলো। আমি শুনতে পেলাম ওরা একজন অন্যজনকে বলছে, দেখ কত বড়।